আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আসো, আজকে আমার উচ্চ মাধ্যমিক অর্থনীতির সেকেন্ড ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা যে যার অবস্থানে আছো তোমরা ভালো আছো। কোভিড-19-এর মধ্যে যে যার বাসায় অবস্থান করো। বাইরে প্রয়োজন ছাড়া যেন একেবারেই বের না হই আমরা। আর আমরা যাতে আমাদের পড়াশোনার সাথে সম্পৃক্ত থাকতে পারি, সেই জন্য আমরা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ বরিশাল থেকে আমাদের নিয়মিত যে আমাদের লাইভ ক্লাসগুলো, এগুলো আমরা নিয়মিতভাবে পরিচালনা করে যাচ্ছি। তো তোমাদেরকে স্বাগতম। আশা করি যে যেখানে আছো তোমরা আজকে আমাদের যে এটা আমার দ্বিতীয় লাইভ ক্লাস। এর আগে আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্রের চাহিদার যে স্থিতিস্থাপকতা নির্ণয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম, সেটাই আজকে আবার কন্টিনিউ করব, বাকি অংশটুকু ইনশাল্লাহ। তো তোমরা তোমাদের প্রয়োজনীয় যেই কাগজপত্র, খাতা কলম, এগুলো নিয়ে তোমরা বসে যাও। আশা করি তোমরা ক্লাসটা উপভোগ করতে পারবে। তো লেটস স্টার্ট। আমাদের ক্লাসগুলো আমরা দেখি কতটুকু আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে আমাদের এই উপস্থাপনাটিকে তোমরা ভালোভাবে তোমরা নিয়ে তোমরা উপকৃত হবে এবং আশা করি তোমাদের উপকারে আসবে। তো আমি আগেই পরিচয় দিয়েছিলাম যে আমি মোহাম্মদ নুরুল ইসলাম, প্রভাষক অর্থনীতি, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ বরিশাল থেকে। আমার এখানে তোমাদের প্রয়োজনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে এবং ইমেল আইডি দেওয়া আছে। তোমরা যদি প্রয়োজন পড়ে অথবা সমস্যা ফিল করো তাহলে তোমরা আমার এখানে যোগাযোগ করতে পারবে স্বাচ্ছন্দ্যে, কোনো দ্বিধাবোধ করবে না। আমি এর আগের ক্লাসে অর্থনীতি প্রথম পত্রের আমি ইলাস্টিসিটি অর্থাৎ আমাদের স্থিতিস্থাপকতা নির্ণয়ের প্রাথমিক যে আলোচনা, সেই আলোচনাটুকু করেছিলাম। সেখানে তোমরা জানো যে আমরা স্থিতিস্থাপকতার সংজ্ঞা দিয়েছিলাম এবং সেখানে আমরা স্থিতিস্থাপকতার বিভিন্ন প্রকারভেদগুলো খুব ভালোভাবে দিন আমি দেখিয়েছিলাম প্রথম ক্লাসে। আমার প্রথম ক্লাসটি তোমরা এখন আমার ইউটিউব চ্যানেলেও, এমডি নুরুল ইসলাম ইউটিউব চ্যানেলেও, ওখানে তোমরা সার্চ করে দেখতে পারবে। আশা করি তোমাদের উপকারে আসবে। এগুলো আমি তো এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম, তারপরও আজকে তোমাদের যারা আগের ক্লাসটা মিস করেছো তাদের জন্য আমি আজকে আবার এই ক্লাসটা মোটামুটি একটু রিভিউ দিয়ে যাই, যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। আমরা বলেছিলাম যে স্থিতিস্থাপকতার ইংরেজি প্রতিশব্দ যেটা, সেটাকে আমরা বলি ইলাস্টিসিটি। অর্থাৎ আমাদের ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতিতে আমরা কোনো অপেক্ষকের ক্ষেত্রে একটি স্বাধীন চলকের পরিবর্তনের কারণে অন্য অধীন চলকের যে পরিবর্তনের যে রেসপন্স বা মাত্রা, সেটা যদি আমরা শতকরায় প্রকাশ করে দেখতে চাই তাহলে আমাদের এই ইলাস্টিসিটি অথবা স্থিতিস্থাপকতার সাহায্য নেওয়া লাগে। এটা আমাদের অর্থনীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর। এটা দিয়ে আমরা অর্থনীতির বিভিন্ন ধরনের পলিসির যেই কার্যকারিতা, সেটা কিন্তু আমরা এটা দিয়ে এক্সাম বা টেস্ট করতে পারি এবং সেই টেস্টের উপর ভিত্তি করে আমরা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারি। যেমন
আমাদের বাজারে যে জিনিসপত্রের যে দাম আছে সেই দামের পরিবর্তনের কারণে আমাদের চাহিদায় অথবা যোগানে কী ধরনের একটা প্রভাব পড়বে, কতটুকু পড়বে, অথবা আমাদের যে ব্যক্তিগত আয় বলি বা সামষ্টিক আয় বলি, সেই আয়ের পরিবর্তনের কারণে আমাদের অর্থনীতিতে কী ধরনের একটা পরিবর্তন আসে, রেসপন্স আসে, এই সকল জিনিসগুলোই কিন্তু আমরা স্থিতিস্থাপকতার মাধ্যমে আমরা বের করার চেষ্টা করে থাকি। তো বন্ধুরা, আমি সংক্ষেপে বললাম, স্থিতিস্থাপকতা মানে হচ্ছে আমার কোনো অপেক্ষকের দুটো চলকের মধ্যে আমার স্বাধীন চলকের পরিবর্তনের কারণে অধীন চলকে যে আমার যে মাত্রাগত বা শতাংশিক পরিবর্তনটা আসে, সেই পরিবর্তনের কে আমি যদি অনুপাত আকারে প্রকাশ করি, সেটাকে আমরা স্থিতিস্থাপকতার সাহায্যে প্রকাশ করে থাকি। তো বন্ধুরা, আমরা এই সংজ্ঞাটাও সেদিন দিয়েছিলাম যে কোনো অপেক্ষকের, এই যে দেখো, কোনো অপেক্ষকের স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের যে শতকরা পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনের মাত্রা বা অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। এবং এটা আমরা একটা এই যে ফর্মুলা বা সূত্রের সাহায্যে এটাকে প্রকাশ করে থাকি। এই যে ফর্মুলাটা আছে, এটার মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি। অর্থাৎ অধীন চলকের শতকরা পরিবর্তন ভাগ হচ্ছে স্বাধীন চলকের শতকরা পরিবর্তন। এগুলো আমি এর আগের ক্লাসে আলোচনা করেছি, এটার উপর আজকে আর বিস্তারিত যাব না। তো আমরা সেদিন চাহিদার ক্ষেত্রে যে আমরা 3 ধরনের স্থিতিস্থাপকতা দেখেছিলাম না, 3 ধরনের স্থিতিস্থাপকতা: চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা এবং চাহিদার আর স্থিতিস্থাপকতা। এই 3 ধরনের স্থিতিস্থাপকতা সম্পর্কে আমরা সেদিন কিন্তু একটা ধারণা পেয়েছিলাম। এবং চাহিদার দাম স্থিতিস্থাপকতা সম্পর্কে আমি সেদিন ডিটেলস আলোচনা করেছিলাম। আজকে আমরা চাহিদার আয় স্থিতিস্থাপকতা এবং চাহিদার আর স্থিতিস্থাপকতা নিয়ে মোটামুটি একটা আলোচনা করব, যাতে তোমরা জিনিসটা পারসেপশন করে তোমাদের উপকারে আসে। তো সেদিন আমরা চাহিদার যে দাম স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে একটু পরিবর্তন আসবে। অর্থাৎ দামের জায়গায় আজকে আমরা চাহিদার আয় স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। আয় স্থিতিস্থাপকতা, তাহলে আমাদের সূত্রটা কি হবে? দামের যেই জায়গাটা ছিল, দামের রিপ্লেসমেন্ট হিসেবে আয় বসবে, এবং তখন আমাদের যে অধীন চলক ছিল সেটা ঠিকই থাকবে, চাহিদার শতকরা পরিবর্তন, কিন্তু স্বাধীন চলকে এবার দামের স্থলে আমাদের আয়টা বসানো হবে। অর্থাৎ দামের রিপ্লেসমেন্ট হিসেবে আয় বসানো। তার মানে আমার এখন চাহিদার আয় স্থিতিস্থাপকতার সূত্রটা আমরা বলবো চাহিদার শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই আয়ের শতকরা পরিবর্তন। তোমরা তো জানো যে আমরা যে এটা আছে স্থিতিস্থাপক যেটা আছে, সেটা আমরা শতকরায় প্রকাশ করে থাকি। এই জন্য আমাদের এটা চাহিদার শতকরা পরিবর্তন আর আয়ের শতকরা পরিবর্তন। এটা আমাদের সেই যে অপেক্ষকের কথা বলছিলাম বা ফাংশন, এটা একটা ফাংশন বা অপেক্ষক, যেখানে আমার এই ফাংশনে দেখো যে আমরা একটা অপেক্ষক ধরে নিয়েছি। সে অপেক্ষকটা হচ্ছে, অর্থাৎ চাহিদা কোয়ান্টিটি ডিমান্ডেড ইজ ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। এখানে সে আগে যে আমি যে দাম স্থিতিস্থাপকতার যেটা ছিল, সেখানে কিন্তু এখানে মাইনাস ছিল, কিন্তু এখন এটাকে আমি প্লাস দিয়ে দিয়েছি। মানে হচ্ছে এই আয়ের সাথে, এখানে ওয়াই দ্বারা আয় বোঝানো হয়েছে, অর্থাৎ আয়ের সাথে আমার চাহিদার সম্পর্ক কিন্তু আমার পজিটিভ, অর্থাৎ ইতিবাচক। অর্থাৎ আমার আয় যদি বাড়ে তাহলে চাহিদা বাড়বে, এবং আয় যদি কমে আমার চাহিদা কমবে। এই জন্য আমি পজিটিভ চিহ্ন দ্বারা এটাকে চিহ্নিত করেছি। এবার দেখো, এখানে আগে যখন দাম স্থিতিস্থাপকতা আমরা বের করেছিলাম, এখানে কিন্তু আমাদের পি ছিল না, এবার কিন্তু এটা ওয়াই।
তাহলে এবার আমার আয়ের শতকরা পরিবর্তনটা কি হবে? ডি ওয়াই ডিভাইডেড বাই ওয়াই, মানে ডি ওয়াই মানে হচ্ছে আমার চেঞ্জ ইন ওয়াই। এখানে ওয়াই যেহেতু আয়, সুতরাং আমার আয়ে পরিবর্তন, আর এই ওয়াই হচ্ছে আমার প্রাথমিক আয়, ভোক্তার প্রাথমিক আয়। আর এখানে এই পিটা চেঞ্জ হয় নাই, পির জায়গায় এখানে হবে ওয়াই হবে, এটা ওয়াই হবে। এটা মূলত হবে ওয়াই। এই পিটা চেঞ্জ হয়ে, অর্থাৎ আমি সেদিন যে দাম স্থিতিস্থাপকতা আলোচনা করেছিলাম, তো সেখানে এই ওটা রয়ে গেছে। তাহলে যাই হোক, এখানে চেঞ্জ ইন ডিওয়াই মানে হচ্ছে ওয়াই অন মাইনাস ওয়াই, আর আমার প্রাথমিক পরিবর্তিত আয় কোনটা? ওয়াই অন। এগুলো সেদিন আমি আলোচনা করেছিলাম, এই সূত্র কীভাবে এসেছিল। তো আজকে আবার আমি এখন তাহলে চাহিদার শতকরা যেই পরিবর্তন, সেটা হচ্ছে আগের মতোই আছে, ডি কিউ ডিভাইডেড বাই কিউ ইন্টু 100 দিয়ে গুণ করার তো মানে ওদিন বুঝিয়েছিলাম যে আমরা স্থিতিস্থাপকতা আমরা শতকরায় প্রকাশ করে থাকি, এই জন্য এই পরিবর্তনটাকে আমি 100 দ্বারা মাল্টিপ্লাই করে থাকি। তাহলে এবার চাহিদার আয় স্থিতিস্থাপকতার যেই ফাইনাল যে আমার ফর্মুলাটা, সেটা হচ্ছে ডি কিউ ডিভাইডেড বাই কিউ ইন্টু 100, এটার অনুপাত নিতে হবে আমার ডি ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইন্টু 100। তাহলে এটাকে আমার সিম্পলিফিকেশন করলে, অর্থাৎ আমি যদি এই 100-এ আর এই 100-এ আমি যদি সিম্পলিফিকেশন করি, তাহলে আমার কি থাকে? এই যে এই ফাইনাল যে সূত্রটা, সেটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক না? সরি, তাহলে দেখা গেছে কি আমার তাহলে আমার যেই চাহিদার আয় স্থিতিস্থাপকতা, এখানে হবে ডি, এটা ডি রয়ে গেছে, এটা হবে ওয়াই, অর্থাৎ ই ওয়াই, কারণ এখানে কিন্তু আমি আয়ের স্থিতিস্থাপকতা বের করতে চাই, কিন্তু আর ডি যদি দেই তাহলে এটা চাহিদার দাম স্থিতিস্থাপকতা হবে। আর যদি আমি ওয়াই দেই, ওয়াই দ্বারা যেহেতু আমি আয় বোঝাচ্ছি, সুতরাং এখানে ই ওয়াই মানে হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতা। তাহলে এই যে আমার যে ফাইনাল যে ফর্মুলাটা, সেটা আমার এই সিম্পলিফিকেশন করলে আমার এটা চলে আসে না? এই যে ডি কিউ, আমি এই যে এই ভাগ চিহ্নটা, সেটাকে আমি এই গুণ করে দিলাম, গুণ করে দেওয়ার কারণে নিচের যে অংশটা সেটা রিভার্স করবে, অর্থাৎ এই উপরের অংশটা নিচে এবং নিচের অংশটা উপরে যাবে, এবং ফাইনাল সিম্পলিফিকেশন হয়ে আমার কিন্তু এই যে চাহিদার আয় স্থিতিস্থাপকতার ফাইনাল সূত্র হচ্ছে এইটা, না? এইটা, অর্থাৎ ডি কিউ ডিভাইডেড বাই ডি ওয়াই ইন্টু ওয়াই ডিভাইডেড বাই কি কিউ। তাহলে আমরা চাহিদার আয় স্থিতিস্থাপকতার ফর্মুলাটা কিভাবে আসছে, জাস্ট আগের মতোই দামের স্থলে শুধুমাত্র আয় বসিয়ে দিয়েছি আমি, না? আগে এখানে ওয়াইয়ের বদলে আগে ছিল পি, আর এখন আমি দিয়েছি ওয়াই। এখানে ওয়াই দ্বারা আমি কি বোঝাচ্ছি? ইনকাম বা আয়। সুতরাং চাহিদার আয় স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা কিন্তু এই যে সূত্রটা ব্যবহার করব। তাহলে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে আমরা এই যে এইগুলা ইউজ করলাম আয় স্থিতিস্থাপকতার ক্ষেত্রে, এই যে সূত্রগুলো ইউজ করলাম, এই সূত্রটা আমার কাজে লাগবে, না? এবার দেখি আমাদের পরবর্তীতে কি আসতেছে। এবার আমরা একটা উদাহরণ দিয়ে আমরা এই যে আয় স্থিতিস্থাপকতা কিভাবে বের করি, অর্থাৎ আমাদের লক্ষ্য হচ্ছে আয় স্থিতিস্থাপকতার মান বের করা, ভ্যালু বের করা, এবং সেই ভ্যালু বের করে সেই ভ্যালুর উপর আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো, ঠিক না বন্ধুরা? তাহলে দেখো, আমরা একটা উদাহরণ দিয়ে আমরা চেষ্টা করি সেটা কি করা। দেখো,
এখানে কি লেখা আছে, কোনো ব্যক্তির মাসিক আয় 5,000 টাকা থেকে বেড়ে 7,500 টাকা হলো। এর ফলে তার দ্রব্যের চাহিদার পরিমাণ 20 একক থেকে বেড়ে 25 একক হলো। চাহিদার আয় স্থিতিস্থাপকতার পরিমাপ করো এবং দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো। আগের যে আমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতা দেখেছিলাম, সেখানে কি ছিল আমাদের, সেখানে ছিল অর্থাৎ চাহিদার আয় স্থিতিস্থাপকতা কীরকম স্থিতিস্থাপক চাহিদার দাম স্থিতিস্থাপকতার উপর যে মন্তব্য করতে হয়েছিল, অর্থাৎ চাহিদা কি আমাদের স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক নাকি একক স্থিতিস্থাপক। কিন্তু এবার দেখো আরেকটা জিনিস আমাদের যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে দ্রব্যের যেই প্রকৃতি অর্থাৎ নেচার অফ কমোডিটি, কোন ধরনের গুডস, সেটাও কিন্তু আমাদের এবার বের করতে হবে। তাহলে চলো বন্ধুরা আমরা এই সমস্যাটার সমাধান করে দেখি কি আসে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের চাহিদার যেই আয় স্থিতিস্থাপকতা, সেটার যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা এটা। এখানে কিন্তু আবারও যেই অর্থাৎ এটা কিন্তু প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এটা কিন্তু ওয়াই হবে। অর্থাৎ আমি রেখেছি এই জন্য যাতে তোমাদেরকে বোঝানো যায় যে আমি দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে ইডি সূত্রটা ব্যবহার করব, আর আই স্থিতিস্থাপকতার ক্ষেত্রে ই ওয়াই ব্যবহার করব না, এটা বোঝানোর জন্য আমি কিন্তু এটা রেখেছি। অর্থাৎ যখন আই স্থিতিস্থাপকতা ব্যবহার করব তখন আমাদের ইডি চেঞ্জ হয়ে কিন্তু ই ওয়াই হয়ে যাবে। তাহলে ই ওয়াই ইজ ইকুয়াল টু, এটা তো আমরা ওই যে এর আগের পেজ থেকে দেখলাম যে এই সূত্রটা বের হয় চাহিদার আয় স্থিতিস্থাপকতা। তা আমাদের এখানে দেখো, আমাদের যে উদাহরণটা দেখলাম সেখানে প্রাথমিক আয় কত আমাদের 5,000 টাকা, আর পরিবর্তিত আয় কত, পরিবর্তিত আয়টাকে আমরা ধরি ওয়াই ওয়ান। মনে আছে না আগে যে আমরা আগের পেজে যে আমরা আলোচনা করেছিলাম, সেখানে আমাদের ওয়াই ওয়ান হচ্ছে তাহলে মানে পরিবর্তিত আয় 7,500 টাকা। আগের যে উদাহরণটা দেখো, আগের উদাহরণে কি ছিল, এই যে কোনো ব্যক্তির মাসিক আয় 5,000 টাকা থেকে বেড়ে 7,500 টাকা হলো। তাহলে এই 5,000 টাকা হচ্ছে ওয়াই অর্থাৎ প্রাথমিক আয়, আর 7,500 টাকা হচ্ছে পরিবর্তিত আয়, যেটাকে আমরা ওয়াই ওয়ান দ্বারা নির্দেশ করেছি। তাহলে দেখো, আর প্রাথমিক চাহিদার পরিমাণ কিউ ইজ ইকুয়াল টু কত, 20 একক, ওই যে আমাদের আগের উদাহরণে, এবং পরিবর্তিত চাহিদার পরিমাণ কিউ ওয়ান ইজ ইকুয়াল টু 25 একক। তাহলে আমাদের চাহিদার যেই চাহিদার পরিবর্তনটা কি আসতেছে আমার, এই যে চাহিদার পরিবর্তন কি আসলো, চাহিদার পরিবর্তন হচ্ছে, আমরা এটাকে চিহ্নিত করি ডি কিউ দ্বারা, না, ডি কিউ ইজ ইকুয়াল টু আমার কত আসবে তাহলে কিউ ওয়ান মাইনাস কিউ। এটা আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম। এখানে হচ্ছে কিউ ওয়ান হচ্ছে পরিবর্তিত চাহিদা, কিউ হচ্ছে প্রাথমিক চাহিদা। সুতরাং পরিবর্তিত চাহিদা থেকে যে আমাদের অর্থাৎ ডি কিউ ইজ ইকুয়াল টু আমাদের 5 বের হলো, না, ডি কিউ ইজ ইকুয়াল টু 5। এই যে ডি কিউ ইজ ইকুয়াল টু আমাদের কত বের হলো, 5। আর দামের পরিবর্তন, অর্থাৎ দামের পরিবর্তন হবে না, এখানে হবে আয়ের পরিবর্তন। আমি জাস্ট এগুলো ইলাইমিনেট করি নাই এই জন্য যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয় যে কোনখান থেকে এখানে আয় আসলো। এখানে দামের পরিবর্তন হবে না, এখানে যেহেতু আমরা আয় স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করতেছি, সুতরাং এখানে দামের পরিবর্তনের জায়গায় কী হবে, এখানে দামের পরিবর্তন, এটার স্থলে হবে কি আয়ের পরিবর্তন হবে। সুতরাং এই আয়ের পরিবর্তনকে আমরা ডিওয়াই দ্বারা চিহ্নিত করেছি, অর্থাৎ ওয়াই ওয়ান মাইনাস, অর্থাৎ 7,500 মাইনাস 5,000, আগের যে আমাদের উদাহরণ আছে সেখান থেকে। তাহলে এই ভ্যালুগুলো আমরা এবার কি করব, আমাদের যে ভ্যালুগুলো পাইলাম আমরা, কারণ এটা আমাদের যে স্থিতিস্থাপকতার যেই সূত্র, আয় স্থিতিস্থাপকতার যে সূত্রটা, সেখানে আমরা এই ভ্যালুগুলো পুট করে দেব, অর্থাৎ বসিয়ে দিব, তাহলে আমাদের মানটা পেয়ে যাব আমরা, না। এই হচ্ছে আমাদের সেই সূত্রটা ডি কিউ। তাহলে ডি কিউ আমরা কত পেলাম, 5,000, আর
ডি কিউ মানে যেন চাহিদার যে পরিবর্তন, আর ডি ওয়াই হচ্ছে আয়ে পরিবর্তন। আমরা স্থিতিস্থাপকতার যে সূত্র করেছিলাম সেখানে বলেছিলাম যে আমার চাহিদার আয় স্থিতিস্থাপকতার সংজ্ঞা হচ্ছে বা ফর্মুলা হচ্ছে আমার কোনো ভোক্তার আয়ের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদায় যে শতাংশিক পরিবর্তন হয় সেই দুটোর অনুপাতকে আমরা যদি শতকরায় প্রকাশ করে থাকি তখন আমরা চাহিদার আয় স্থিতিস্থাপকতা পেয়ে যাই। তাহলে আমরা এই ভ্যালুগুলো এখানে 5 হচ্ছে ওয়াই হচ্ছে আমাদের প্রাথমিক আয়, কিউ এটা উলট হয়ে গেছে, কিউ হচ্ছে আমাদের কি প্রাথমিক চাহিদা। তাহলে আমরা এটাকে সিম্পলিফিকেশন করলে আমাদের এই যে 0.50 এই ভ্যালুটা আসে, ঠিক না? 0.50 আসে। তাহলে এইটাকে আমরা কিন্তু শূন্যের সাথে আমরা কম্পেয়ার করেছি। তাহলে দেখো এখানে ডি কিউ হচ্ছে আমাদের কত, আমরা দেখি আগে, এখানে হয়তো জিনিসটা মিসিং হয়ে আসছে। ডি কিউ ছিল আমাদের 5, অর্থাৎ একটু ওলট পালট হয়ে গেছে, এটা ওই পাশে যাবে, অর্থাৎ এই 5টা এখানে চলে আসবে আর এই ওয়াইটা এই 5-এর স্তরে চলে আসবে। আমি যদি দেখিয়ে দেই, এখানে হবে আমাদের 5000, আর এখানে হবে আমার শুধু 5, অর্থাৎ এই 5000টা এই পাশে হবে আর এই 5টা এই পাশে হবে। তাহলে আমরা সিম্পলিফিকেশন করলে আমার কিন্তু এই যে 2500 দিয়ে এইটারে যদি আমি ভাগ দিই তাহলে এখানে হয় 2, না 2 হয়, সরি। তাহলে আবার এই থাকে উপরে থাকে 25, এটাতে আমরা সিম্পলিফিকেশন করলে আমাদের এই জিনিসটা চলে আসে। যাই হোক, আমি বোঝাতে চেয়েছি যে এই যে এটা 0.5 বের হলো, এটা কিন্তু শূন্যের চেয়ে বড়। সুতরাং চাহিদার আয় স্থিতিস্থাপকতার যে মান সেটা আমরা কত পেলাম, ইউআই ইজ ইকুয়াল টু 0.50, ইউআই ইজ ইকুয়াল টু কত 0.50। তাহলে 0.50 যা একটা পজিটিভ ভ্যালু। এখন আমরা আসি, আগে আমরা যে স্কেলটা ছিল, আমরা যে স্থিতিস্থাপকতার মানটা সেটা কিন্তু আমরা এখানে 1-এর সাথে আগে কম্পেয়ার করতাম না, কিন্তু এবার আমরা এটাকে কম্পেয়ার করলাম কিসের সাথে, 0-এর সাথে। কেন কম্পেয়ার করলাম, অর্থাৎ তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে যখন আমরা ইডি অর্থাৎ চাহিদার দাম স্থিতিস্থাপকতা বের করব তখন ওই মানটাকে আমরা হচ্ছে 1-এর সাথে কম্পেয়ার করব, আর যখন আমরা আয় স্থিতিস্থাপকতা বের করব তখন এটাকে আমরা 0-এর সাথে কম্পেয়ার করব। অর্থাৎ আমাদের এখানে স্কেলটা হচ্ছে আমাদের দ্রব্যের প্রকৃতি নির্ণয়, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। কারণ আমরা স্থিতিস্থাপকতার মান তো বের করতে শিখে গেলাম, এখন আমরা হচ্ছে দ্রব্যের যে প্রকৃতি সেটা আমরা শিখব। তাহলে আমি যে আমাদের আয় স্থিতিস্থাপকতার ভ্যালুটা বের হলো কত, আয় স্থিতিস্থাপকতার ভ্যালুটা বের হয়েছে ইওয়াই ইজ ইকুয়াল টু 0.50। তাহলে 0.50 এটাকে আমি যে গ্রেটার দেন চিহ্ন দ্বারা 0-এর সাথে করছি, কারণ হচ্ছে এর দ্বারা আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আমি যে দ্রব্যটার চাহিদা নিয়ে আলোচনা করলাম সেই দ্রব্যের চাহিদাটা আমার সেই দ্রব্যটা কোন প্রকৃতির, সেটা কি স্বাভাবিক দ্রব্য নাকি নিকৃষ্ট বা গিফেন দ্রব্য। আমাদের অর্থনীতিতে দ্রব্যকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্বাভাবিক দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য এবং আরেকটা হচ্ছে গিফেন দ্রব্য। তো এটার সংজ্ঞা আমরা পরবর্তীতে জানতে পারবো। তাহলে চাহিদার আয় স্থিতিস্থাপকতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা হচ্ছে এই ভ্যালুর সাথে আমরা হচ্ছে স্কেলটাকে তুলনা করি। এই স্কেলটাকে তুলনা করলে আমরা দেখো দুটো অবস্থা পাই।
অর্থাৎ ভোক্তার আয়ের পরিবর্তনের ফলে কোনো দ্রব্যের চাহিদায় কিরূপ প্রভাব পড়বে তা নির্ভর করবে দ্রব্যের প্রকৃতির উপর। এই দ্রব্যের প্রকৃতির ক্ষেত্রে নির্ভর করে আমার চাহিদার ক্ষেত্রে যে দ্রব্যটা নিয়ে আলোচনা করলাম সেটা আমরা জানতে পারবো। এক্ষেত্রে আমাদের দুটো অবস্থা পাওয়া যায়। যদি আমার চাহিদার আয় স্থিতিস্থাপকতা অর্থাৎ ইওয়াই এটা যদি আমার শূন্যের চেয়ে বড় হয়, অর্থাৎ ওই ইওয়াই মাধ্যমে আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা যদি আমার গ্রেটার দ্যান 0 হয়, তাহলে দ্রব্যটা হবে সাধারণ বা স্বাভাবিক প্রকৃতির। অর্থাৎ আমি যে দ্রব্যর চাহিদা নিয়ে আমি আলোচনা করলাম, যে দ্রব্যটি নিয়ে আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করছি, সেই দ্রব্যটা হবে নর্মাল গুডস বা স্বাভাবিক দ্রব্য। এখন স্বাভাবিক দ্রব্য কোনটা অর্থনীতির ভাষায়? এরূপ দ্রব্যের ক্ষেত্রে ভোক্তার আয় বাড়লে ওই দ্রব্যের চাহিদা বাড়ে এবং আয় কমলে চাহিদা কমে। সোজা কথা, পজিটিভ রিলেশনশিপ, মানে ইতিবাচক সম্পর্ক। কিসের মাধ্যমে? চাহিদা এবং আয়, ভোক্তার আয়, এই দুটো ভেরিয়েবল বা চলকের মধ্যে পজিটিভ বা ইতিবাচক সম্পর্ক থাকলে সেটাকে আমরা অর্থনীতির পরিভাষায় বলি সাধারণ বা স্বাভাবিক দ্রব্য। তাহলে স্বাভাবিক দ্রব্যের সংজ্ঞা কি বন্ধুরা? স্বাভাবিক দ্রব্য হচ্ছে ভোক্তার আয় বাড়লে ওই দ্রব্যের চাহিদা বাড়বে এবং ভোক্তার আয় কমলে কি ওই দ্রব্যের চাহিদা কমবে। আর এরকম যদি হয়, দ্রব্যটা যদি এই প্রকৃতির হয়, সেক্ষেত্রে আয় স্থিতিস্থাপকতার মানটা হবে পজিটিভ, অর্থাৎ শূন্যের চেয়ে বড় কোনো ভ্যালু। এবার আয় স্থিতিস্থাপকতার আরেকটা স্কেল আছে, সেটা হচ্ছে ইওয়াই এর ভ্যালু যদি আমার কি ইওয়াই এর যে ভ্যালু, সেই ভ্যালুটা যদি আমার শূন্যের চেয়ে ছোট হয়, অর্থাৎ নেগেটিভ ভ্যালু হয়, ঠিক না? নেগেটিভ ভ্যালু আসে, তাহলে আবার দ্রব্যটা হবে কি, দ্রব্যটা তখন আমরা স্বাভাবিক প্রকৃতির না বলবো নিকৃষ্ট দ্রব্য। এখানে মিচিং হয়ে স্বাভাবিক চলে আসছে, এটা হবে দ্রব্যটি হবে নিকৃষ্ট গুডস। আমি লিখে দিচ্ছি। তাহলে এটা হবে কি, নিকৃষ্ট দ্রব্য হবে। নিকৃষ্ট দ্রব্য কোনটা? ধরো এটা হবে, এটা সাধারণের জায়গায় হবে, এটা স্বাভাবিক বা সাধারণ হবে না, এটার জায়গায় হবে নিকৃষ্ট দ্রব্য, না? এই লেখাটা আসে নাই, এজন্য দুঃখিত। এটা হবে যাক, বুঝতে পারলেই হলো। নিকৃষ্ট দ্রব্য কখন? যখন আমার আয় স্থিতিস্থাপকতার মানটা আবার কি নেগেটিভ হবে, অর্থাৎ শূন্যের চেয়ে কোনো মাইনাস মান হবে, তখন হবে আমার সেই দ্রব্যটা নিকৃষ্ট প্রকৃতির হবে। এরূপ দ্রব্য কোনটা? ভোক্তার আয় বাড়লে ওই দ্রব্যের চাহিদা কমে। এখানে বারে লেখা আছে, এখানে হবে কমে, অর্থাৎ এইটা হবে রিভার্স। এবং আয় কমলে চাহিদা এখানে হবে বাড়ে। তাহলে আমরা কি দেখলাম? যে চাহিদার আয় স্থিতিস্থাপকতা নির্ণয়ের ক্ষেত্রে আমার দুটো স্কেল বা পরিমাপক আছে। একটা হচ্ছে যদি চাহিদার আয় স্থিতিস্থাপকতার ভ্যালু পজিটিভ হয়, অর্থাৎ পজিটিভ মানে হচ্ছে শূন্যের চেয়ে কোনো বড় ভ্যালু হয়, গ্রেটার দেন 0, সেক্ষেত্রে দ্রব্যটা সাধারণ বা স্বাভাবিক প্রকৃতির হয়। আর যদি শূন্যের চেয়ে ছোটো অর্থাৎ নেগেটিভ ভ্যালু হয়, তখন সেই দ্রব্যটা হয় নিকৃষ্ট দ্রব্য বা
গিফেন দ্রব্য, নিকৃষ্ট বা গিফেন দ্রব্য। তা এই নিকৃষ্ট বা গিফেন দ্রব্যের সঙ্গে হচ্ছে নেগেটিভ রিলেশনশিপ, অর্থাৎ এইরূপ দ্রব্যের ক্ষেত্রে ভোক্তার আয় বাড়লে কি ওই দ্রব্যের চাহিদা কমে, আর আয় কমলে চাহিদা বাড়ে, নেগেটিভ রিলেশনশিপ। তাহলে আমরা কি জানলাম? চাহিদার আয় স্থিতিস্থাপকতার সূত্র কিভাবে বের করতে হয় সেটা দেখলাম, এবং একটা উদাহরণের সাহায্যে সেই ভ্যালু দিয়ে কিভাবে এই চাহিদায় আয় স্থিতিস্থাপকতার মান বের করতে হয় সেটা দেখলাম, এবং ওই মানটির মাধ্যমে আমরা হচ্ছে দ্রব্যটা কোন প্রকৃতির সেই সিদ্ধান্ত নিতে শিখলাম। তিনটা জিনিস আমরা শিখে ফেললাম: চাহিদার আয় স্থিতিস্থাপকতা কীভাবে বের করতে হয়, এবং সেই ভ্যালুর উপর ভিত্তি করে কিভাবে সিদ্ধান্ত নিতে হয় যে দ্রব্যটা কোন প্রকৃতির। এরপরে দেখি আমরা কি আছে। তাহলে আমরা যে আলোচনা করলাম আমাদের, তোমরা বলো দেখি যে আমাদের যে আলোচনা ছিল সেই আলোচনায় যে আমরা যে সমস্যাটা নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ উদাহরণে সেই সমস্যাটার মধ্যে আমাদের যে দ্রব্যটা নিয়ে আমরা আলোচনা করলাম সেখানে দ্রব্যটার প্রকৃতি হচ্ছে কি স্বাভাবিক প্রকৃতির দ্রব্য, স্বাভাবিক বা সাধারণ দ্রব্য। কিভাবে বুঝলাম? কারণ আমাদের যে এই যে আয় স্থিতিস্থাপকতার যে ভ্যালু সেটা 0.50 অর্থাৎ গ্রেটার দ্যান 0 হয়েছে। তাহলে এই শূন্যের চেয়ে 0.50 যেহেতু একটা পজিটিভ ভ্যালু, শূন্যের চেয়ে বড়, সুতরাং আমাদের এই দ্রব্যটা হচ্ছে স্বাভাবিক প্রকৃতির। এবার তাহলে চাহিদার যেই স্থিতিস্থাপকতা তিনটা যেই পদ্ধতি, সেই তিনটা পদ্ধতির মধ্যে আমরা দুটো পদ্ধতি শিখলাম। একটা হচ্ছে প্রথম ক্লাসে আমরা শিখলাম চাহিদার দাম স্থিতিস্থাপকতা, এরপরে আজকে আমরা শিখলাম চাহিদার আয় স্থিতিস্থাপকতা কীভাবে বের করতে হয়, এবং এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা, অর্থাৎ ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার সংজ্ঞা হচ্ছে অর্থাৎ দুটো দ্রব্যের মধ্যে কোনো একটা দ্রব্যের দাম বাড়লে অন্য একটা দ্রব্যের চাহিদায় কি প্রভাব পড়বে সেটাকে আমরা যদি অনুপাত শতকরার মাধ্যমে প্রকাশ করি, অর্থাৎ চাহিদার স্থিতিস্থাপকতার যেই আমাদের ফর্মুলা সেই অনুপাতের মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমরা চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা পেয়ে যাব। তোমরা এখানে খেয়াল করো, দেখো যে এখানে এই যে এক্স একটা দ্রব্য দেখছো না, এই যে এক্স দ্রব্যের চাহিদায় শতকরা পরিবর্তন, এক্স দ্রব্যের চাহিদায় শতকরা পরিবর্তন, ওয়াই দ্রব্যের দামের শতকরা পরিবর্তন। তাহলে কি জিনিসটা পরিবর্তন হয়েছে? এখানে কিন্তু দেখো ওয়াই কিন্তু একটা ভিন্ন দ্রব্য এবং এক্স কিন্তু আলাদা আর একটা দ্রব্য, দুইটা আলাদা আলাদা দ্রব্য। তাহলে একটার দামের পরিবর্তনের ফলে অন্যটার চাহিদায় কি পরিবর্তন আসে, এটা আমাদের অর্থনীতিতে খুবই স্বাভাবিক একটি বিষয়। অনেক গুডস আছে, অনেক দ্রব্য বা কমোডিটি আছে যেগুলো একটা আরেকটার সাথে খুবই সম্পর্কিত এবং রিলেটেড কমোডিটি। দেখা গেছে একটার দামের কারণে আরেকটার চাহিদায় খুব একটা পরিবর্তন পড়ে যায়। এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা এটার অর্থনীতির এই বিষয়টার সাহায্য নেওয়া লাগে। তাহলে দুটো আলাদা দ্রব্যের ক্ষেত্রে একটার দামের পরিবর্তনের ফলে আর একটার চাহিদায় যেই পরিবর্তন আসে সেটাকে আমরা যদি শতকরার অনুপাত রূপে প্রকাশ করি, তাহলে যেটা হয় সেটাকে আমরা বলি চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এটা গাণিতিকভাবে যদি তোমরা দেখো, আমরা যদি ম্যাথমেটিক্যালি এটাকে সিম্বলিক্যালি প্রকাশ করতে চাই তাহলে কি আসে দেখো, এই যে ই এক্স না, দেখো এখানে এই যে অর্থাৎ চাহিদার যে আড়াআড়ি স্থিতিস্থাপকতা সেখানে হচ্ছে ই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু, এবার হচ্ছে ডি কিউ ওয়াই,
ডি কিউ ওয়াই, এটা হচ্ছে মানে কি ওয়াই দ্রব্যের চাহিদার পরিবর্তন। আগে কিন্তু ডি কিউ ছিল শুধু, কিন্তু এখন হচ্ছে এটার সাবস্ক্রিপ্ট রূপে দেখো আমি একটা ওয়াই এখানে অ্যাটাচ করে দিয়েছি। এর অর্থ হচ্ছে ওয়াই দ্রব্যের চাহিদায় পরিবর্তন। আর এখানে নিচে আবার দেখো আমি দেখাচ্ছি ডিপিএক্স, ডিপিএক্স অর্থাৎ এক্স দ্রব্যের দামের পরিবর্তন। আমাদের তো এটা এই যে এই ফর্মুলাটা হচ্ছে স্থিতিস্থাপকতার নির্ণয়ের ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা যদি আমরা দেখি তাহলে কী হবে, দেখো পি এক্স ইন্টু হচ্ছে পি এক্স ইন্টু হচ্ছে কিউ ওয়াই, অর্থাৎ পি এক্স মানে এক্স দ্রব্যের প্রাথমিক দাম, আর কিউ ওয়াই হচ্ছে ওয়াই দ্রব্যের প্রাথমিক চাহিদা। এটা হচ্ছে চাহিদার কি আর স্থিতিস্থাপকতার সূত্র। তাহলে আমরা কি দেখলাম, চাহিদার আর স্থিতিস্থাপকতার যেই ফর্মুলা সেটাও আমরা শিখে গেলাম। এখন দেখো চাহিদার আর স্থিতিস্থাপকতা আমি আর উদাহরণ দিলাম না, উদাহরণ সামনে তোমাদের হোমওয়ার্কের জন্য আমি কতগুলাই দিয়ে দিয়েছি। দেখো এখানে এই চাহিদার আর স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমাদের এই দ্রব্যের যেই দ্রব্যের প্রকৃতি নির্ণয় করতে হয়। অর্থাৎ চাহিদার যে আর স্থিতিস্থাপকতা সেই ভ্যালুর উপর ভিত্তি করে কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হয় যে যেই দ্রব্যটার চাহিদা নিয়ে আমরা আলোচনা করলাম সেই দ্রব্য দুটি কোন প্রকৃতির। তাহলে চাহিদার আর স্থিতিস্থাপকতা নির্ণয়ের ক্ষেত্রে তিনটি অবস্থা পাওয়া যায়। কয়টা? তিনটা অবস্থা পাওয়া যায়। দ্রব্য দুটি পাওয়া যায়, অর্থাৎ কীরকম, যে আমি যে দ্রব্য দুটি নিয়ে আলোচনা করলাম সেই দ্রব্য দুটি একে অপরের পরিবর্তক হবে। দ্রব্য দুটি কি একে অপরের পরিবর্তক হবে। পরিবর্তক, একে অপরের পরিবর্তক হবে না। এখন পরিবর্তক কখন হবে? যদি আমার যে আর স্থিতিস্থাপকতার যে ভ্যালু, সেই ভ্যালুটা আমরা কীভাবে বের করি? ই এক্স ওয়াই দ্বারা, ঠিক না? ই এক্স ওয়াই দ্বারা আমরা বের করি। তাহলে এই ভ্যালুটা যখন পজিটিভ হবে তখন আমরা এই ভ্যালুটা যখন পজিটিভ হবে, অর্থাৎ ই এক্স ওয়াই এই যে ফর্মুলা ব্যবহার করে আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা যখন আমাদের পজিটিভ হবে তখন আমাদের কি বুঝতে হবে যে এই যে দ্রব্য দুটো আছে সেই দ্রব্য দুটো একে অপরের পরিবর্তক। আর যখন এইটার ভ্যালুটা নেগেটিভ হবে, অর্থাৎ ই এক্স ওয়াই ইজ লেস দ্যান 0 হবে, তখন আমরা বুঝবো কি এই দ্রব্য দুটি হচ্ছে পরিপূরক। কি পরিপূরক। আর যখন এই ই এক্স ভ্যালুটা যখন আমাদের ইজ ইকুয়াল টু 0 হবে তখন আমরা দেখো তাহলে আমাদের চাহিদার যে আর স্থিতিস্থাপকতা সেটা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু তিনটা অবস্থা, অর্থাৎ চাহিদার যে আর স্থিতিস্থাপকতা আছে সেটা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের তিনটা অবস্থা সৃষ্টি হয়। একটা হচ্ছে আমার যদি ই এক্স ওয়াই এই ভ্যালুটা যখন 0-র চেয়ে বড় হবে, অর্থাৎ মানে পজিটিভ হবে ভ্যালুটা, তখন আমরা বলবো যে এই দ্রব্য দুটো একে অপরের পরিবর্তক হবে। পরিবর্তক দ্রব্য, সাবস্টিটিউট গুডস হবে না, সাবস্টিটিউট গুডস হবে। সাবস্টিটিউটস গুডসের উদাহরণ তোমরা দিতে পারো, যেমন গুড় এবং চিনি, ঠিক না? গুড় এবং চিনি এই দুইটা দ্রব্য হচ্ছে একে অপরের সাবস্টিটিউট বা পরিবর্তক দ্রব্য। কারণ হচ্ছে তুমি যদি দেখা গেছে এই দুইটার যে কোনো একটা দিয়ে দুটোই আমাদের সুইটস অর্থাৎ মিষ্টি দ্রব্যের কাজ করে, সুতরাং একটাকে আর একটা রিপ্লেসমেন্ট করা যায়। এখন যদি গুড়ের দাম যদি দেখা গেছে বাজারে খুবই বেড়ে যায়, অথবা চিনির দাম যদি বাজারে খুবই বেড়ে যায়, অর্থাৎ তাহলে দেখা গেছে অন্যটার চাহিদায়, অর্থাৎ যেটার দাম বেড়েছে সেটা আমরা না কিনে আমাদের চাহিদা অন্য এটার যে সাবস্টিটিউট সেটাই আমরা ট্রান্সফার করে দেই, স্থানান্তর করি, চাহিদা স্থানান্তর হয়।
গুড়ের দাম বাড়লে সাধারণত চিনির চাহিদা বাড়ে, আর চিনির দাম বাড়লে সাধারণত গুড়ের চাহিদা বাড়ে। এই জন্য এই দুটোকে বলা হয় সাবস্টিটিউট গুডস। এরকম দ্রব্যের ক্ষেত্রে আমাদের স্থিতিস্থাপকতার মানটা পজিটিভ মান হয়। আর পরিপূরক কোনটা? পরিপূরক দ্রব্য হচ্ছে দুটো দ্রব্য এমন যে একটির যদি দাম বাড়ে তাহলে আর একটার চাহিদাও কি বাড়বে, অথবা একটার দাম যদি কমে তাহলে আরেকটা, অর্থাৎ একটাকে আরেকটা ছাড়া চলে না। কমপ্লিমেন্টস, টু গুডস আর কমপ্লিমেন্ট টু ইচ আদার, অর্থাৎ একটা দ্রব্য আরেকটা দ্রব্যের পরিপূরক, কমপ্লিমেন্টস হবে। যেমন চা এবং চিনি, তোমরা জানো যে চা এবং চিনির ক্ষেত্রে কি হয়? চা এবং চিনি দুইটা হচ্ছে পরিপূরক দ্রব্য, কারণ তোমার চা খেতে গেলে তোমার চিনি লাগবেই, অর্থাৎ মানে একটা দ্রব্য আর একটা দ্রব্যের কমপ্লিমেন্টস, একটা ছাড়া আর একটা চলে না। এরূপ দ্রব্যের ক্ষেত্রে আমাদের যে স্থিতিস্থাপকতা সেটার মানটা হচ্ছে আমার নেগেটিভ। আর একটা হচ্ছে সম্পর্কহীন দ্রব্য দুটোর মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, অর্থাৎ একটা দ্রব্যের সাথে আর একটার কোনো রিলেশন নাই। এরকম ক্ষেত্রে আমার স্থিতিস্থাপকতার যে ভ্যালু আর স্থিতিস্থাপকতার যে ভ্যালু, সেই ভ্যালুটা কিন্তু শূন্যের সমান হয়, অর্থাৎ এই EXY এটার মান হয় 0 যেমন একটা মোবাইলের দাম বাড়ার সাথে সাথে তোমার চাউলের চাহিদার উপর কোনো সম্পর্ক নাই, ঠিক না? দুইটা আলাদা দ্রব্য, একটা আর একটার সাথে কোনো রিলেশন নাই। চিনি এবং গুড় তাহলে পরিবর্তক দ্রব্য, এবং চা এবং চিনি হচ্ছে পরিপূরক দ্রব্য। তাহলে আমরা আরেকটা বিষয় জেনে ফেললাম, সেটা হচ্ছে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা কিভাবে বের করতে হয়, এবং বের করে সেই ভ্যালুর উপর কিভাবে সিদ্ধান্ত নিতে হয় যে দ্রব্যের প্রকৃতি কীরকম হবে। তাহলে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা কি তোমরা বলতে পারো? সেটা হচ্ছে দুটি দ্রব্যের মধ্যে একটির দামের পরিবর্তনের কারণে অন্যটির চাহিদায় যেই শতাংশিক পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে আমরা শতকরায় প্রকাশ করলে সেটাকে আমরা চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলি। এরকম ক্ষেত্রে আমাদের তিনটি অবস্থা সৃষ্টি হয়। একটা হচ্ছে যদি এই আড়াআড়ি স্থিতিস্থাপকতা অর্থাৎ EXY এর ভ্যালুটা যদি আমার পজিটিভ হয় তাহলে দ্রব্য দুটি হবে পরিবর্তক দ্রব্য, যদি নেগেটিভ হয় তাহলে দ্রব্য দুটি হবে পরিপূরক দ্রব্য, এবং যদি 0 হয় তাহলে দ্রব্য দুটোর মধ্যে কোনো সম্পর্ক নাই। এবার আমরা দেখি, আমি তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দিয়ে দিয়েছি। দেখো এখানে আমি কিছু উদাহরণ দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে সমস্যা 1 নম্বর সমস্যা হচ্ছে কোনো ক্রেতার আয় 100 টাকা থেকে বেড়ে 110 টাকা হলো, এক্ষেত্রে সংশ্লিষ্ট দ্রব্যের চাহিদা 100 এককেই স্থির থাকলো। 100 এককেই স্থির থাকলো, কি বললাম? কোনো ক্রেতার আয় 100 টাকা থেকে বেড়ে 110 টাকা হলো, এক্ষেত্রে সংশ্লিষ্ট দ্রব্যের চাহিদা 100 এককে স্থির থাকলো। চাহিদার আয় স্থিতিস্থাপকতা কত? দ্রব্যের প্রকৃতি কীরকম? এরকম কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। সেক্ষেত্রে আমি যেহেতু কিভাবে সলভ করতে হয় বা কিভাবে সিদ্ধান্ত নিতে হয় সেটা কিন্তু তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। দ্বিতীয় সমস্যা হচ্ছে কোনটা? এখানে দেখো একটি মোবাইল ফোনের দাম 4,000 টাকা থেকে বেড়ে 6,000 টাকা হওয়াতে কোনো একটি পরিবারের মাসিক চালের চাহিদা 50 কেজিতেই স্থির থাকলো। এটা চাহিদার কোন ধরনের স্থিতিস্থাপকতার উদাহরণ? অর্থাৎ তোমাকে এই উদাহরণ থেকে দেখে বুঝতে হবে যে এটা কোন ধরনের স্থিতিস্থাপকতার মধ্যে পড়ে, এবং এক্ষেত্রে দ্রব্য দুটি কোন প্রকৃতির। তৃতীয় হচ্ছে চিনির দাম কেজি প্রতি 20 টাকা বেড়ে 25 টাকা হওয়ায় রমজান মাসে একটি পরিবারে গুড়ের চাহিদা 20 কেজি থেকে বেড়ে 30 কেজি হলো। এটা চাহিদার কোন ধরনের স্থিতিস্থাপকতার উদাহরণ? এক্ষেত্রে দ্রব্য দুটি কোন প্রকৃতির। তাহলে আমরা আজকে অনেক আলোচনা করলাম, অর্থাৎ আমরা অনেকগুলো চাহিদার যে স্থিতিস্থাপকতা 3টি প্রকার আছে, সেই 3টি প্রকারে কিন্তু আমরা
শিখে ফেললাম। চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা এবং সর্বশেষ আমরা চাহিদার স্থিতিস্থাপকতা শিখলাম। আমরা বাসায় বসে এগুলো প্র্যাকটিস করব। চাহিদার স্থিতিস্থাপকতা নিয়ে আমি আরেকটি ক্লাস নেব, সেটা হচ্ছে এটা কিভাবে গ্রাফে দেখাতে হয়, অর্থাৎ চিত্রের মাধ্যমে কিভাবে এটা দেখাতে হয়, সেটা আমি তোমাদের আরেকটি চাহিদার উপর আরেকটি ক্লাস নিলে আশা করি তোমরা এই স্থিতিস্থাপকতার যেই সমস্যা আসে সেটা তোমাদের একেবারেই পানির মতো হয়ে যাবে যদি তোমরা ফলো করো ক্লাসগুলো। তো বন্ধুরা, তোমাদের অনেক সাথে অনেক সময় করলাম। আজকে আমরা এ পর্যন্তই এখানেই শেষ করব। আশা করি তোমরা যে যার মতো ঘরে অবস্থান করবা। আমাদের কোভিড-19 বা করোনা ভাইরাসের যেই প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাব থেকে আমরা নিজেকে সেফ রাখবো এবং আমাদের পরিবার পরিজন, সমাজ এবং সর্বোপরি রাষ্ট্রের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সতর্কতা আমরা যেন অবলম্বন করি। আশা করি আমরা এই সমস্যা থেকে একদিন পরিত্রাণ পাব। তোমরা আমার যেই নাম্বার আছে, মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারে তোমরা ফোন করে বা ইমেল আইডি দেওয়া আছে, তোমরা এখানে যোগাযোগ করে তোমাদের কোনো প্রবলেম থাকলে একাডেমিক, সেটা স্বাচ্ছন্দ্যে তোমরা যোগাযোগ করতে পারবা। তো আজকে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি যে তোমাদের উপকার হয়েছে। তোমরা আমাদের এই কলেজের, অর্থাৎ আমাদের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের যেই পেজ, সেই পেজে আমি এই ভিডিওটা আপলোড করে দিব। সেখান থেকে তোমরা পরবর্তীতে দেখতে পাবে এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে এমডি নুরুল ইসলাম, সেখানে তোমরা ব্রাউজ করেও তোমরা এই লেকচারগুলো পাবে ইনশাল্লাহ। বাকি ক্লাসগুলো তোমরা ফলো করতে পারো যেন, সেই জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো বাসায় থাকো এবং সর্বোপরি তোমাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তোমাদের বাড়িতে যত বেশি স্টে করবা ততই ভালো। আমাদের সবাইকে আমরা নিজেরাও সেফ থাকি এবং আমাদের সমাজ, পরিবার এবং রাষ্ট্রকেও আমরা সেফ রাখি। তো সবাইকে ধন্যবাদ বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।